আমি যদি এখন সামনে এইচএসসি পরীক্ষার্থী হই তাহলে দৈনিক কতটুকু পড়লে আমার ভালো মার্কস আসবে। আর যদি কোনো একটা মডেল টেস্ট দিতাম আমার এক্সপেকটেশন কখনো 90+ থাকতো না। তো এই মুহূর্তে তোমার একদম কমপ্লিট একটা অ্যাভারেজ হলেও কমপ্লিট প্রিপারেশন দরকার। যেই অধ্যায়টা এইচএসসিতে ভালোভাবে পড়া হয়ে যায় অ্যাডমিশনে এত বেশি পড়া লাগে না। এই মুহূর্তে কি ওরা এসএসসি প্রিপারেশনটাই নিবে নাকি এডমিশনের প্রিপারেশনটাও নিবে? গত বছরটা অ্যানালাইসিস করে কিন্তু লাভ নেই। গত বছর কিন্তু সব পুরোটাই শর্ট সিলেবাস ছিল, তোমাদের কিন্তু এবার কিন্তু ফুল সিলেবাস, কিন্তু খেয়াল করতে হবে। টপিক অ্যান্ড চ্যাপ্টার অ্যানালাইসিসটা কীভাবে করবো পরীক্ষাকে সামনে রেখে? একটা চ্যাপ্টারে সবগুলো টপিক থেকে আসলে সিকিউগুলো হয় না। পড়াশোনার ব্যাপারটা হচ্ছে পড়াশোনা থেকে স্মার্টনেসটা এখানে বেশি ইম্পর্টেন্ট। আমি যদি এখন একটা বই সামনে নিই গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ ওটা যদি রিডিং পড়তে থাকি বায়োলজির ক্ষেত্রে হয়তো সেটা কাজে লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী। সো তোমাদের সাথে আমি আজকে আছি তোমাদের নাইমুর ভাই এবং তোমাদের সাথে আছে তোমাদের ইমন ভাইয়া। ইমন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকের এই ভিডিওটা আমাদের উদ্দেশ্য হলো যে 26 ব্যাচ তোমরা যারা এখন আছো তোমাদের সামনে কি কি করণীয়, তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, তারপর অ্যাডমিশন টেস্ট দিবা, কয়েকজনের টার্গেট ভার্সিটি, কয়েকজনের টার্গেট ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল। সো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মনে যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আর ভাই বসছি। সো আমাদের যেটা মনে হয় যে তোমাদের ওই প্রশ্নগুলোর উত্তরটা কি হলে ভালো হয় তোমাদের সবার জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সো ওদের জন্য একটা কাজ করছিলাম যে ওই কয়েকজন স্টুডেন্টকে বলছিলাম, ওরা তাদের কোয়েশ্চেনগুলো ড্রপ করছিল, তো সেই কোয়েশ্চেনগুলো আমি কিছু লিখে নিচ্ছি আর তোমাকেও কিছু দিচ্ছি আর কি ওখানে। হ্যাঁ, এরপরে যদি তোমাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে তোমরা সেটা এই ভিডিওর কমেন্টের মধ্যে ড্রপ করতে পারো, আমরা আবার এরকম কিউএনএ সেশন আসলে করতে পারি ইনশাআল্লাহ। তো প্রথম কোয়েশ্চেন একদম খুবই ডিরেক্ট, সেটা হচ্ছে যে এই মুহূর্তে কি ওরা এসএসসির প্রিপারেশনটাই নিবে নাকি এডমিশনের প্রিপারেশনটাও নিবে নাকি এডমিশনটা বাদ দিবে চিন্তা ভাবনা থেকে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরে ভাই আমার যেটা মনে হয় যে এই যে মুহূর্তটা আছে তোমাদের সামনে আর মনে হয় 80-90 দিন পর এইচএসসি পরীক্ষা। সো এই সময়টাতে আমার মনে হয় এইচএসসি পরীক্ষার দিকে ফোকাস রাখলে বেশি ভালো হয়। কারণটা যেটা হচ্ছে যে তুমি যদি ধরো একটা বিষয়ে খুবই প্রো হইতে যায়, লাইক তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিবা, সো ওইটার জন্য তুমি একদম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রো হইতে চাচ্ছ এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, বাট ওইটা করতে যায় যে তোমার যদি বাংলা, ইংলিশ, আইসিটি, বায়োলজি এগুলো মিস হয়ে যায় ওভারঅল কিন্তু তোমার অ্যাপ্লাসটা কমে যাবে। সো আমার মনে হয় এই মুহূর্তে তুমি স্পেসিফিকভাবে না চিন্তা করে ওভারঅল এইচএসসির জন্য চিন্তা করো, টেস্ট পেপার বেশি বেশি সলভ করো, অ্যান্ড ওভারঅল এইচএসসি সেন্ট্রিক প্রিপারেশনটা যদি তোমার থাকে, পুরো সিলেবাসটা গোছানো আকারে তোমার মাথায় যদি একটা ছক কষা থাকে যে আমি এইভাবে এই দিনের মাঝে এই কাজটা করব, সো আমার মনে হয় এটা করলে ভালো হয়। কারণ এখনই অ্যাডমিশনের চিন্তাটা না করে। আর আরেকটা জিনিস অ্যাড করে দেই যে এই বইটার থেকে তো আসলে এডমিশনের কোশ্চেন হবে, তো তোমার যদি এই বইয়ের সবগুলো টপিক যদি খুব ভালোভাবে জানাশোনা থাকে তাহলে তুমি দেখবে অনেক দূর অলরেডি আগায় গেছো আর কি। তো এডমিশনের চিন্তা আসলে মাথার মধ্যে আসবে, এটা বাদ দেওয়ার আসলে সুযোগটা নাই, কিন্তু তোমার এই মুহূর্তে প্রায়োরিটি করে সবার আগে আসলে এইচএসসি প্রিপারেশনটাকেই রাখতে হবে, তারপরে এডমিশনটাকে তোমাকে আসলে অ্যাভেল করতে হবে আর কি। আর আমার যেটা মনে হয় যে যেই অধ্যায়টা এইচএসসিতে ভালোভাবে পড়া হয়ে যায় ওটা অ্যাডমিশনে এত বেশি পড়া লাগে না, প্রবলেম হয়। সো এই জন্য তুমি যদি এখন এইচএসসির জন্যই ভালো করে পড়ো তাহলে কিন্তু অ্যাডমিশনের জন্য অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আচ্ছা, অনেকে আবার বলে যে এইচএসসি পড়ার সময় ধরলাম ওই টপিকটা আমি পারি আর কি, বাট ওই টপিকটা একটু অ্যাডভান্সে যাইতে পারলে ভালো। তো এটা নিয়ে তুমি কি বলবো? ওকে এখন এই অ্যাডভান্সের দিকে এখন ফোকাস দিবে কি দিবে না? এখন ওই সময়টা আর নাই। ওই সময়টা এক সময় ছিল তোমাদের একাডেমিক লাইফে যে যখন তোমরা একটা অধ্যায় শেষ করতেছো সেই অধ্যায়টা হয়তো তুমি ইনডেপথ থেকে আরো গভীরে গেলা, গভীরে গিয়ে আরো জিনিসপত্রগুলো শিখলা, কিন্তু এখন তোমার কাছে সময় অল্প। সো এখন তুমি ওই একটা ছোট্ট টপিকে একদম ভালো করতে যায় হয়তো পরবর্তীতে তোমার এমন হইতে পারে যে আরেকটা অধ্যায় তোমার একদম টাচই হয় নাই। সো আমি মনে করি যে এই মুহূর্তে তোমার একদম কমপ্লিট একটা এভারেজ হলেও কমপ্লিট প্রিপারেশন দরকার। এমন যেন না হয় কোনো অধ্যায় একদম বেশি, কোনো অধ্যায় একদম টাচই করি নাই, এরকম যেন না হয়। যেমন দেখা গেল যে ওদের কিন্তু এবার কিন্তু তোমাদের ফুল সিলেবাস, তার মানে হচ্ছে যে একেই কিন্তু আগের টপিকগুলো থেকে কিছু এক্সট্রা টপিক তোমাদেরকে পড়তে হচ্ছে। তো সবগুলো টপিকের উপরে তোমার যদি প্রাইমারি লেভেলে সবগুলো ধারণা যদি থেকেও যায়, এটুকু দিয়ে তুমি কিন্তু তোমার এসএসসি পরীক্ষা ভালো করতে পারো, অ্যান্ড এই লেভেলটুকুই তোমার কিন্তু আবার এডমিশনেও কাজে লাগবে আর কি। তো যদি তোমার অ্যাডভান্সে যাওয়ার যদি দরকার পড়ে তোমার কিন্তু হাতে তখনও সুযোগ কিন্তু থাকবে, বাট সবার আগে ওইটার বেস লেভেলটা আগে ক্লিয়ার করে নাও, এটা আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে ভাইয়া কীভাবে পড়বো? সো এখন কীভাবে পড়া যায় এটা একটা প্রশ্ন। তো এটা খুবই কমন একটা কোয়েশ্চেন আর কি। স্টুডেন্টকে আগে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার কী অবস্থা, সব কিছু শেষে ভাই এখন বলে যে ভাই কেমনে পড়বো তাহলে আর কি। এখন কী বলা উচিত বলো তো? আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আমি যে কাজটা করতাম জানো, যে আমি আজকে দাঁড়িয়ে হচ্ছে একটা গুগল শিট বানাইতাম। ওই গুগল শিটে আমার কোন কোন অধ্যায় বাকি আছে, বা কোন কোন অধ্যায় 50% পড়া আছে, বা কোন কোন অধ্যায় একদম টাচই করি নাই, আর কোনটা অনেক ভালোভাবে পড়া,
ওটা একটা লিস্ট ডাউন করতাম। সো আমাদের সময় ফুল সিলেবাস ছিল, আমি করছিলাম এটা। আচ্ছা। আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব মিলিয়ে হয়তো আমার এক্সাক্ট মনে নাই 75টা বা 85টার মতো চ্যাপ্টার, 85টা হয়তো। সো 85টার মতো চ্যাপ্টার আমার কাছে একটা লিস্ট আকারে ছিল। সো এই শেষ সময়টা আমি কি করতাম, একটা চ্যাপ্টার যেটা আমার পড়া হয় না একদমই, সেটা আমি পড়তাম, মানে একবার পড়তাম, একবার পরে একটা টিক চিহ্ন দিতাম। আর যেটা পড়া হয়ে গেছে, যেটা আমি পারি, ওটার মধ্যে অলরেডি একটা টিক চিহ্ন আছে, সেটা একবার রিভিশন দিতাম, সো আরেকটা টিক চিহ্ন পড়তো। সো এরকমভাবে আমার কাছে সবসময় একটা ডেটা থাকতো যে আমার প্রিপারেশনটা এত% কমপ্লিট। সো ডেটা থাকলে কি হয়, অনেক সময় রাতের বেলা ঘুমাতে যাই আমাদের ডিপ্রেশনে পড়ি না আমরা, যে আমার সামনে পরীক্ষা কি হবে না হবে। সো আমার টার্গেট থাকতো এরকম যে আচ্ছা আমার এত% সিলেবাস শেষ, এত দিন বাকি আছে, তাহলে আমার ডেইলি এত% করে শেষ করতে হবে। ওই অনুযায়ী আমি টার্গেট সেট করতাম যে আজকে আমি কোনটুকু পড়লে আমার কতটুকু % প্রিপারেশনটা কমপ্লিট হবে। যদি কোনো একটা মডেল টেস্ট দিতাম, আমার এক্সপেকটেশন কখনো 90+ থাকতো না। আচ্ছা। আমার এক্সপেকটেশন থাকতো হচ্ছে যে আমি যত % সিলেবাস শেষ করছি তত % মার্কস আমার পাইতে হবে। সো পরের দিন আমার যদি প্রিপারেশনটা একটু বেশি হয়, সো মার্কসটা যেন একটু বাড়ে। সো এইরকম ভাবে আমি হচ্ছে আমার অ্যাপ্রোচটা নিতাম আমি যদি স্টুডেন্ট থাকতাম। ইমনের কথা থেকে একটা কথা তোমাকে বলি যে কিভাবে পড়বো, এই কোশ্চেনটা অলরেডি একটা ডিপ্রেসড কোশ্চেন। হ্যাঁ, সত্যি কিন্তু তাই। কারণ হচ্ছে কি, তোমার কাছে ট্র্যাক করা নাই। ইমন যে কাজটা করতো, ও ওর কাজটাকে ফুললি ট্র্যাক করতো, যে ও কি পড়ছে, ওকে কি পড়তে হবে, কতবার পড়তে হবে, সব কিছু আর কি। এমন হইতে পারে তোমরা হয়তো পড়তেছো ঠিকই, কিন্তু তোমার কাছে ট্র্যাক না থাকার দরুন তোমার কাছে অলরেডি ডিপ্রেশন মনে হচ্ছে, হ্যাঁ আমি মনে হয় কিছু পারতেছি না, আমি মনে হয় আমার বন্ধুদের থেকে পিছিয়ে যাচ্ছি আর কি। তাহলে কী করতে পারো, একে তো গুগল শিট ইউজ করে তুমি একটা চ্যাপ্টারগুলো এরকম লিস্ট ডাউন করে করে ট্র্যাক করতে পারো তোমার কত দূর হলো না হলো। এবারে তুমি খাতা কলমে লিখেও করতে পারো আর কি। হ্যাঁ, তুমি নিজেকে ট্র্যাক করার জন্য যেভাবে হোক না তুমি ট্র্যাকটা করো। ট্র্যাক করলে তুমি দেখবা তোমার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে পারলা, সামনে কী করতে হবে তুমি ওখান থেকে কিন্তু একটা অ্যান্সার পেয়ে যাবে আর কি। ডেটা কিন্তু কথা বলে। এরকম সো সুন্দর সুন্দর একটা কথা। এরপর আরেকটা প্রশ্ন স্টুডেন্টের মধ্যে প্রায়ই আসে, যারা বিশেষ করে 26 ব্যাচের, যে টপিক অ্যান্ড চ্যাপ্টার অ্যানালাইসিসটা কিভাবে করব, মানে বোর্ড পরীক্ষাকে সামনে রেখে টপিক অ্যান্ড চ্যাপ্টার অ্যানালাইসিসটা কিভাবে করব। প্রথম কথা হচ্ছে কি, তোমার যদি বোর্ড পরীক্ষার প্রশ্ন যেগুলো আছে তুমি যদি এগুলোকে একটু অ্যানালাইসিস করে দেখো, আবার ওই ডাটাগুলোর মধ্যেই আসতেছে যে কোন চ্যাপ্টার থেকে সিকিউ আসে, কোন চ্যাপ্টার থেকে আসলে এমসিকিউ আসে, আর ওই চ্যাপ্টারে কোন কোন টপিক থেকে আসলে সিকিউগুলো হয়। তুমি দেখবা একটা চ্যাপ্টারে সবগুলো টপিক থেকে আসলে সিকিউগুলো হয় না। এটা ভাইয়া হচ্ছে নিজে যদি সময় ইনভেস্ট না করতে চাও, সকল টেস্ট পেপার বা সকল বই সবগুলোর মধ্যেই শুরুতে চ্যাপ্টার অ্যানালাইসিস থাকে। সো ওইটা দেখেও তুমি আইডিয়া নিতে পারবা। তুমি যদি এটা করে ফেলতে পারো বা তুমি যদি একটু লিখে ফেলতে পারো, বাট তুমি ওখানে লেখা থাকলে তুমি একবার নিজে দেখো, জিনিসটাকে বোঝার চেষ্টা করো যে এই টপিকগুলো থেকে আসে। এবার তুমি দেখো যে ওই টপিকগুলোর মধ্যে তোমার আসলে মাস্টারি আসলে অর্জন করা হয়েছে কিনা। যদি না অর্জন করা হয়ে থাকে তুমি তাহলে ওই টপিকগুলোর মধ্যে নিজের মাস্টারিটা আসলে অর্জন করে ফেলো। এটা তোমার একটা বড় কাজে দিবে একটা আর কি। এর বাইরে আরেকটা যদি কথা বলি, যে এই টপিক অ্যানালাইসিসের জায়গা থেকে অনেকে দেখা যায় যে কী করে, যে চ্যাপ্টারগুলো নিয়ে দেখে না, ওরা সরাসরি হচ্ছে যে টপিকগুলো নিয়ে পড়তে যায় আর কি। এরকমভাবে আমি বলবো এরকম করে না দেখে যে সবগুলো চ্যাপ্টারগুলোকে একটু নক্ষত্রপণে রাখিও, যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। আরেকটা প্রবলেম কিন্তু তোমাদের একটা হবে, টেস্ট পেপারগুলো দেখলে দেখা যাবে মাঝখানে 4 থেকে 5 বছর কিন্তু আমাদের শর্ট সিলেবাস ছিল, কিছু কিছু অধ্যায়ে ওই প্রশ্নগুলো নেই। হ্যাঁ নেই। তার মানে তোমার যে কাজটা করা লাগবে আবার, তাহলে পারলে একটু পুরাতন যেগুলো টেস্ট পেপার আছে বা পারলে একটু নেট ঘাটাঘাটি করে যে কোন টপিক থেকে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতো যখন ফুল সিলেবাস ছিল, তো সেখান থেকে কিছু তথ্য যদি তুমি নিতে পারো তাহলে তুমি দেখবা তোমার এখান থেকে প্রিপারেশন কিন্তু ভালোর দিকে যাবে আর কি। সেইভাবে একটু অ্যানালাইসিসটা করা লাগবে। বাট গত বছরটা অ্যানালাইসিস করে কিন্তু লাভ নেই। গত বছর কিন্তু পুরোটাই শর্ট সিলেবাস ছিল, তোমাদের কিন্তু এবার কিন্তু ফুল সিলেবাস, কিন্তু খেয়াল করতে হবে আর কি। আরেকটা বড় যে প্রশ্নটা আসে ভাইয়া স্টুডেন্টদের, যে ভাই দৈনিক কতটুকু পড়বো, আমি যদি এখন সামনে এইচএসসি পরীক্ষার্থী হই তাহলে দৈনিক কতটুকু পড়লে আমার ভালো মার্কস আসবে? 12 ঘন্টা নাকি 14 ঘন্টা? এরকম কোনো মানে নাম্বার নাই আর কি যে কে কতক্ষণ পড়বে। তুমি কতক্ষণ পড়তা? আমি ভাই দৈনিক 2 ঘন্টার বেশি না কোনোদিন। তার মানে বাট কনসিস্টেন্টলি পড়তা আর কি, তার মানে রেগুলারিটি মেনটেন করে পড়তা। এরকম সত্যি কথা বলতে কি যার যেমনটা লাগে আর কি। হ্যাঁ, এখানে আমিও একটা বলবো যে আমি যখন হোস্টেলে ছিলাম নরডেম কলেজে, আমার রুমমেট বা পাশের রুমের যারা ছিল সারাদিন পড়তো। আচ্ছা, সারাদিন বলতে একদম সারাদিন, একদম রাতেও পড়তো। সো তারপরেও আবার আরেকজন ছিল যে পড়াশোনা কম করতো, গেম খেলতো, পাবজি খেলতো, এরপরেও ওর রেজাল্ট কেমনে কেমনে জানি ভালো হতো। সো পড়াশোনার ব্যাপারটা হচ্ছে পড়াশোনা থেকে স্মার্টনেসটা এখানে বেশি ইম্পর্টেন্ট। আমি যখন একটা টপিক পড়তেছি, স্মার্টলি পড়তেছি কিনা। আমি যদি এখন একটা বই সামনে নিয়ে গাছের পাতা সবুজ আমরা যদি রিডিং পড়তে থাকি, হ্যাঁ বায়োলজির ক্ষেত্রে হয়তো সেটা কাজে লাগবে, বাট অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে মেমোরাইজিং এটারও কিন্তু অনেকগুলো টেকনিক আছে যে কিভাবে মেমোরাইজ করা যায়। সো ইফেক্টিভলি যদি তোমার মনে হয় যে তোমার সময়টা ইফেক্টিভলি দিতে পারতেছো, সেক্ষেত্রে কম সময় দিলেও হয়। আর কেউ কেউ আছে যে সে হয়তো ওই টেকনিকগুলো বুঝে না, সেক্ষেত্রে তার বেশি সময় দিতে হয়।
সো এখানে টাইমটা পুরাটাই নিজের উপর ফ্লেক্সিবল রাখো। এখানে আমি বলবো যে ওই যে লিস্টটা যেটা তৈরি করছো তোমার রুটিন শেষ করার, সেটা টার্গেট করে আমি আমার কথা যতটুকু বলি এই পড়ার দরকার জায়গাটায়, হয়। আমি একটা পড়ার স্টুডেন্ট ছিলাম, তো আমি হচ্ছে যে সারাদিন যতটুকু সময় পাইতাম পড়াশোনার মধ্যেই থাকতাম আর কি। তো আমি একবার একটা টপিক পড়লে দেখতাম যে আমি বুঝতেছি না, তখন আমি একটা রাইটারের বইয়ের বাইরে গিয়ে আরেকটা রাইটার থেকে আবার একবার পড়ে দেখতাম যে দেখি কতটুকু বুঝছি কি বুঝি নাই আর কি। তারপর দেখে যা বুঝছি ওইটা আবার একটু লেখার চেষ্টা করছি, নিজেকে আবার বোঝানোর চেষ্টা করছি আর কি এরকম। তো আমাকে একটা জিনিস কয়েকবার পড়তে হইতো, তো এটা আছে আমার অভ্যাস। তো ওই জায়গা থেকে দেখা যায় যে আমার একটু সময় বেশি লাগতো, কারো হয়তো বা এরকম হইতো একবার পড়লেই হইতো। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর একবার পড়লেই সবটা হয়ে যেত আর কি। তো এইটা আসলে কোনো ডিফাইন্ড আসলে অ্যান্সারটা নাই। সো তোমার যার যতটুকু দরকার আমার মনে হয় অতটুকু সময় ইনভেস্ট করতে পারলেই হবে, বাট 24 ঘন্টা পড়লেই যা হবে ওটা আমার আবার নেবে এমন আবার কিন্তু না। আমি বলবো এই জায়গাতে যে তুমি তোমার যে টার্গেটটা সেট করছো যে আজকের দিনে তুমি এতটুকু পড়বা, ওই টার্গেটটা অ্যাট এনি কস্ট ফুলফিল করার চেষ্টা করো। কোনো দিন যদি তুমি তোমার টার্গেটটা 2 ঘন্টায় শেষ করে ফেলতে পারো, ওই দিন তুমি ঘোরাফেরা করো বা ফোন চালাও, নিজেকে ট্রিট দাও। বাট কোনো দিন যদি এমন হয় যে তুমি তোমার টপিকটা শেষ করতে পারতেছো না, রাত 12টা বাজুক, 1টা বাজুক, 2টা বাজুক, টেবিল থেকে উঠো না। সো ডেইলি টার্গেটটাকে ফিল আপ করার টার্গেট রাখো, তাহলে ওই টাইমটা নিয়ে কখনো প্রশ্ন আসবে না মাথায়। আচ্ছা, ওরা এখন কি করবে? বই পড়বে নাকি টেস্ট পেপার পড়বে? 26 ব্যাচ। সো 26 ব্যাচের আমার যেটা মনে হয় যে বই অন্তত একবার রিডিং পড়ছে, অনেকগুলো অধ্যায় হয়তো অনেকের বাকি। সো যে অধ্যায়গুলো বাকি সেই অধ্যায়গুলো একবার অন্তত বই পড়া উচিত সবগুলা। বা এখন যদি একটা অধ্যায় রিভিশনও দাও, তোমার রিভিশন দেওয়ার সময় একবার ওই চ্যাপ্টারটা একবার পড়া উচিত। সো যখন বইটা পড়বা, বই পড়ার পরে তুমি টেস্ট পেপার, ডিরেক্টলি টেস্ট পেপার বিগত সালের বোর্ডের প্রশ্ন সলভ করবা। ফিজিক্স আর আইসিটির কথা যদি বলি, ম্যাক্সিমাম 90% কেসে বিগত সালের প্রশ্নগুলো রিপিট আসে। রিপিট বলতে টাইপ রিপিট আসে, এক্সাক্ট সেম প্রশ্নটা না আসলেও একটু টাইপ রিপিট আসবে। সো সিমিলার টাইপের প্রশ্ন করলে তুমি তোমার সৃজনশীলতা দিয়ে ওই জিনিসটা করার ক্যাপাবল তুমি হয়ে যাবা। সো বিগত বছরের প্রশ্ন মাস্ট, কারণ ওইখান থেকেই ম্যাক্সিমাম টাইপ তোমার পরীক্ষা হলে আসবে। বাট বিগত বছরের প্রশ্ন আবার উত্তর মুখস্থ করতে চাই না। ও একটা কথা বলছে সুন্দর, যে টাইপগুলো থেকে কিন্তু তোমাকে আসলে ফোকাস রাখতে হবে আর কি, কারণ ওই টাইপের মধ্যেই ঘুরিয়ে পেঁচিয়ে আবার নতুন করে প্রশ্ন কিন্তু হবে। তো বিগত বছর যখন প্রশ্নগুলো পড়বা টেস্ট পেপার থেকে, খুব ভালো করে পড়বা অ্যান্ড এগুলোর মধ্যে একটু নোট নেওয়ার চেষ্টা করবা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে, ওই টপিক থেকে ঘুরিয়ে পেঁচিয়ে দিলে তুমি আসলে পারবা কি না। সো এই কনফিডেন্সটার দিকে একটু নজর রাখবা আর কি। এবার একটা প্রশ্ন মনে হয় বড় প্রশ্ন একটা, যে বাংলা ইংরেজি আইসিটি কি করবে আসে, এটা কি গুরুত্বপূর্ণ কিনা? যেহেতু এই মুহূর্তে আমরা যখন একাডেমিক পড়ছি, তোমার কি অবস্থা ছিল, যে ফোকাস দিয়েছিলে কি দেওয়া নাই? ভাই বাংলা ইংরেজি আইসিটি গুরুত্বপূর্ণ, কারণ আইসিটি আমি পড়াই, এই জন্য আইসিটি অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, বাট এমনিতেও ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্টদের প্লাস মিস হয় হচ্ছে বাংলা ইংরেজিতে। বাংলা ইংরেজিতে তোমার প্লাসটা মিস হওয়ার চান্স সবচেয়ে বেশি। তুমি যতই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে ভয় পাও, ওইগুলোতে তোমার এতটুকু প্রস্তুতি এতদিনে হয়ে গেছে যে তুমি প্লাস পাবা। প্লাস পাওয়াটা এত বেশি কঠিন না, তুমি যদি প্রপারলি একটু সুন্দর করে পড়ো বা সুন্দর করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো। সো বাংলা ইংরেজিতে এই জিনিসটা হয় না, যে সাধারণত সায়েন্সের স্টুডেন্টরা বাংলা ইংরেজি পরে পরীক্ষার একদম আগে এই জন্য এটা মিস হয়ে যেতে পারে যদি তুমি এখন থেকেই যদি নিজেকে শুধরে না নাও। সো লাস্ট 90 দিন আছে আইসিটির জন্য, আমি মনে করবো যে এত প্যারা খাওয়ার দরকার নাই, কারণ আইসিটি যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম বেশি, পরীক্ষার একটু আগে দেখলেও হয়ে যায়, ওয়ান শটগুলো দেখলেও হয়ে যায় অনেকাংশে, অ্যাটলিস্ট তুমি 70-80 পেয়ে যাবা। বাট বাংলা ইংলিশের জন্য একটু আগে থেকে প্রিপারেশনটা নেওয়া লাগবে। আমার ইংরেজিতে মিস হয়েছিল, তো আমার বাংলাতে মিস হয়েছিল। আচ্ছা, কারণ লাস্ট মুহূর্তেই পড়ি তো, 3 দিন 4 দিন আগে যা থাকে, আমরা যারা দেখা যায় যে পরীক্ষা হচ্ছে 10 তারিখে, আমরা হচ্ছে 3 তারিখ থেকে বাংলা ইংরেজি আইসিটি নিয়ে পড়াশোনা শুরু করছি আর কি। এরকম করলে একটা ঝামেলা হয়ে যায়। তোমাদের কাছে ভালো একটা সময় এখনো আছে, ইংরেজি বাংলার ভালো একটু প্রিপারেশন নিয়ে একটু আগাও, মানে A+ মিস করার দরকার নেই আর কি। ওই সময় আমরা করছি, বাট এই মুহূর্তে করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। আচ্ছা, এখানে ভাই আমার যেটা মনে হয় যে সায়েন্সের স্টুডেন্টরা একটু লজিক্যাল হয়, লাইক একটা জিনিস পড়তে গেলেও তারা কানেক্ট করার চেষ্টা করে যে এটার আগের টপিকটা কেমন ছিল, এই টপিকটা কেন এটা হয়েছে। সো এই জন্য বাংলা ইংলিশটা একটু বোরিং লাগে, কারণ এখানে কোনো কিছুই লজিক মানে না, বা মানলেও হয়তো একদম ডেপথ থেকে তোমাকে যদি পড়ো, সেক্ষেত্রে বাংলা ইংলিশের লজিকটা ধরতে পারবা। সো এই জন্য একটু বোরিং লাগে। বাট এই শেষের সময়টাতে একটু চেষ্টা করো কিছু নিয়ম কানুন মানার। ইংলিশের রাইটিং এর কিছু প্রপার গাইডলাইন আছে বা নিয়ম আছে, সেগুলো ফলো করলে মার্কস বেশি আসে, বাংলার ক্ষেত্রেও সেম। সো ওই গাইডলাইনগুলো ফলো করার চেষ্টা করো, হোপফুলি ভালো কিছু করতে পারবা। ভাই আরেকটা প্রশ্ন যদি করি, যে গত বছরের মার্কস বিশ্লেষণ কেন করবো? আমি যদি একজন এইচএসসি 26 ব্যাচ হই, তাইলে গত বছরের যে রেজাল্ট, সেই রেজাল্টটা কেন বিশ্লেষণ করা আমার দরকার? এখন গত বছরের রেজাল্টে একটা ধস নামছে, এই জিনিসগুলোর থেকে আমরা আসলে বিশ্লেষণ করাটাকে একটু ফোকাসে নিছি। সো গত বছরের রেজাল্টে ধস নামছে কেন, কী কারণে না কারণে, আমার মনে হয় এটা খুঁজলে তোমার জন্য খুব একটা লাভ নেই, আমার কাছে এটা মনে হয়। কারণ হচ্ছে কি, তোমার এই বছরে তোমার প্রিপারেশনটা একান্তই তোমার,
তো তোমার কোন কোন জায়গায় ঘাটতি আছে, এই ঘাটতিগুলো তুমি যদি পূরণ না করতে পারো, আবার তোমার মধ্যেই ধস নামবে আর কি। তোমার নিজে যদি ধস নামে তো কালেকটিভলি অনেকের আবার ধস নামবে এইটা। সো আমি বলি কি যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে পারো, বাট বিগত বছরের রেজাল্টগুলো নিয়ে অ্যানালাইসিস নিয়ে পেন খাওয়ার কোনো দরকার নেই। তোমার এই বছরে তুমি জাস্ট নিজের জায়গা থেকে ভালো করার চেষ্টা করো, তাহলে তুমি দেখবা কালেকটিভলি ভালো ফলাফল আসলে হবে আর কি। তো মেইন কথা, না পড়লে রেজাল্টে আসলে ঝামেলা হবে, আর পড়লে রেজাল্ট আসলে ঝামেলা করার সুযোগটা নেই। তো তুমি যদি কিছু অ্যাড করতে চাও করতে পারো। আপনি যতটুকু বলছেন ততটুকুই। আমি একটু বলি হ্যাঁ, এটাতে sure. একটা প্রশ্ন আসছিল, এটা যে ভুল নিয়ন্ত্রণ আর যে সময় ম্যানেজমেন্ট কিভাবে করবে আর কি। আমার মনে হয় টাইম ম্যানেজমেন্টটা অলরেডি আমরা বলে দিছি যে পড়াশোনার টাইম ম্যানেজমেন্টটা কেমনে করবা, সেটা একদম নিজের ফ্লেক্সিবল রাখো। এইসব রমজানের রুটিন বা এগুলা মানে অনলাইন ফলো করতে গেলে এক একজনের 13টা রুটিন, সো 13টা রুটিন তুমি ফলো করতে পারবা না, বুঝছো? সো এই রুটিন ফলো করলেও তোমার যে জিনিসটা হবে যে হয়তো ওই ভাইয়া যেরকম ভাবে চিন্তা করছে তোমার ওরকম ভাবে চিন্তা হবে না, বা তোমার ফ্যামিলির টাইমটা ওইভাবে মেনটেন হয় না। সো আমার মনে হয় যে তুমি কোনো রুটিনই বানাও না। প্রথম কথা হচ্ছে এটা, আমি টার্গেট করি এরকম ভাবে যে আমার কোনো রুটিন নাই, আমার একটা ফিক্সড কাজ আছে, আজকে আমার এতটুকু করতে হবে, তারপরে অ্যাট এনি কস্ট ওই কাজটা করার চেষ্টা করো, তাইলে তোমার কমপ্লিট প্রিপারেশনটা হবে। আর তুমি যদি চিন্তা করো যে আমি এই বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত পড়বো, 4টা বাজলেই তুমি টেবিল থেকে উঠে গেলা, লাভ কি হলো? লাভ হলো না। তোমার 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু কমপ্লিট প্রিপারেশনটা হয়নি। সো টার্গেট রাখো এরকম যে তোমার আজকে কতটুকু পড়তে হবে, সকালে ঘুম থেকে উঠেই বা আগের দিনেতে ঘুমানো যাওয়ার সময় এটা মাথায় সেট করে রাখো যে আগামীকালকে আমরা এতটুকু পড়বো। অ্যান্ড এই দিনটা শেষ হলে এই রাতে এটা ইভালুয়েট করো যে তোমার পারফরমেন্সটা কি ঠিক ছিল কিনা। সো এটা মনে হয় সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। তার মানে আমি হচ্ছে শুধু ইমনে যখন কথাগুলো শুনি আমি আসলে নোট করি, ঠিক আছে? আমি হচ্ছে মনে হয় ভালো স্টুডেন্ট হয়ে গেছি, আর তুমি হচ্ছে যে টিচার হয়ে গেছো ভালোভাবে। তো এখানে ইমন যে কথা বলছে যে সময় ম্যানেজমেন্ট করার আসলে কিছু নাই, ও তো আগে থেকে ম্যানেজড। তো তুমি যেটা করতে পারো, তোমার টাস্কটাকে ম্যানেজ করো। তোমার যেগুলো টাস্কগুলো আছে টাস্কগুলোকে তুমি সুন্দরভাবে প্রায়োরিটি করো, এই টাস্কটা আমার কমপ্লিট হওয়াই লাগবে আর কি। এখন যতটুকু সময় লাগে, যখন সময় লাগে সময় বের করে ইনভেস্ট করো, বের করতে হবে। এটা হচ্ছে মূল কথা একটা। তো তোমার টাস্কটাকে আসলে নিতে হবে ভালোভাবে। আরেকটা বলছিলাম যে ও আসলে ওর যে সকল ভুলগুলো হয় ওই ভুলগুলোকে সে আসলে কীভাবে কন্ট্রোল করবে আর কি। যেমন দেখা যাচ্ছে ওর একটা টপিকে বারবার ভুল হচ্ছে আর কি। তো এটাকেও আবার এটা তো আবার পরীক্ষার মধ্যে কেউ ভুল হতে পারে, তো এটা কীভাবে আসলে কন্ট্রোল করবে এটাকে? এটা ভাইয়া প্র্যাকটিস, অথবা ওই টপিকটা যদি পড়তে এখনো যদি ওইটার কনসেপ্টে সমস্যা থাকে ওই কনসেপ্টটা পড়ে নেওয়াটা আগে ইম্পর্টেন্ট। অ্যান্ড পাশাপাশি প্র্যাকটিসটা করাটাও বেশি ইম্পর্টেন্ট, যেহেতু ওই টপিকটা বারবার ভুল হচ্ছে। যেমন জৈবযোগের এরকম কিছু বিক্রিয়া আছে যেগুলো বারবার ভুল হয়ে যায়, আর ফিজিক্সেও কিছু ফর্মুলা আছে যেগুলো মনে পড়ে না, একদমই মনে থাকে না। সো এটা বারবার প্র্যাকটিস করলে আর খাতায় লিখে লিখে প্র্যাকটিস করলে আমার মনে হয় বেশি ইফেক্টিভ হবে। শুধুমাত্র হচ্ছে প্রশ্ন উত্তরের দিকে ফোকাস দিলে আসলে মানে ধরো তোমাকে একটা প্রশ্ন করছে, তুমি ওই প্রশ্নটা আসলে উত্তরটাই শুধুমাত্র মুখস্থ করে গেছো আর কি। তো তুমি দেখা গেলো পরীক্ষার মধ্যে ওভাবে এক্সপেক্টেড একটা রেজাল্ট পাওনি, তাহলে তোমার মনে হচ্ছে তুমি সেম টপিকে বারবার ভুল করতেছো। তুমি এখানে একটা জিনিস মিস করে যাচ্ছ কিনা খেয়াল করবা, যে ওই টপিকটা তোমার ভালোভাবে জানা আছে কিনা, নাকি শুধুমাত্র ওই প্রশ্নের স্টেটমেন্টটা তোমার মুখস্থ আছে, কীভাবে উত্তর করতে হয় প্রসেসটা তোমার মুখস্থ আছে, বাট তুমি টপিকটা ভালো করে বুঝোই নেই। তাহলে একটু যখন ঘুরিয়ে দিচ্ছে তখন তুমি আটকে যাচ্ছ আর কি। সো ভুলগুলো আসলে হয় এখানে যে কোনো একটা জায়গায় হয় তোমার বেসিকে প্রবলেম আছে, অথবা তুমি আসলে প্রসেসটাতে কীভাবে আগাইছে এটা তুমি নিজে বোঝো নেই, অন্য কেউ তোমাকে জাস্ট ফিডিং করছে আর কি, এরকম প্রবলেমটা হইতে পারে। তো এই জিনিসগুলোকে আগে একটু রুট কজটা বুঝো যে প্রবলেমটা কোথায়, দেন তুমি এই ভুলগুলোকে আসলে কন্ট্রোল করার চেষ্টা করো, তাহলে তুমি দেখবে ভালো করতে পারবে আর কি এটাতে। ভাইয়া একটা প্রশ্ন 26 ব্যাচের অলমোস্ট সবারই আসে যে ভাইয়া আমি মডেল টেস্টের ক্ষেত্রে সেটা অনলাইনে দিব নাকি অফলাইনে দিব, বা দেওয়ার পর কি করব, বা কিভাবে মডেল টেস্টটা দিলে সেটা আমার জন্য ইফেক্টিভ হবে? আমি এক কথায় সবাইকেই বলি যে মডেল টেস্ট সবসময়ের জন্য এবার এসএসসি পরীক্ষা কিন্তু যদি হয় আর কি অফলাইনে দেওয়াটা বেটার। কারণ তুমি যদি খাতা কলমে না লিখো, তুমি যদি এই জায়গায় নিজেকে যদি দক্ষ যদি না করে ফেলো, তখন তো পরীক্ষা তো দেওয়া লাগবে, আবার খাতা কলমেই দেওয়া লাগবে আর কি। সো অনলাইনে দিলে কিন্তু আসলে ওই ফিলটা আসলে আসে না। তুমি যতই দেওয়ার চেষ্টা করো না কেন, তুমি ছবি তোলা হয়তোবা দিলা, কেউ হয়তো এটাকে খাতা কেটে অবশ্যই দিল, বাট এটা তো ওই ফিলটা আসলে নাই। তো তুমি কী করতে পারো, তুমি অফলাইন কোথাও না কোথাও গিয়ে একবার পরীক্ষাটা দাও, দেওয়ার পর তোমার খাতাটা তোমার কাছে যখন ব্যাগ দিবে, এটাকে শিওর করবে আর কি অবশ্যই, যে তোমার খাতাটা তোমাকে ব্যাগ দিবে আর কি। দেওয়ার পর তোমার ভুলগুলো কোথায় হয়েছে এটা এখানে অবশ্যই মার্ক করা থাকতে হবে আর কি। অ্যান্ড সেম ভুলগুলো কেন হইলো, কোন কারণে হইলো, এটা নিয়ে একটু অ্যানালাইসিস করে দেখো, সেম ভুলটা যেন তোমার পরবর্তী দিকে আবার পরীক্ষার মধ্যে না হয় আর কি। তাহলে তুমি যদি এভাবে একটু আগাইতে পারো, তাহলে তুমি দেখবা তোমার কোনো সমস্যা থাকতেছে না। ভাই এখানে আমার একটু ইনপুট আছে যে আমি সবসময় অফলাইন এক্সামটাকে আবার প্রায়োরিটাইজ করি না। এর কারণটা একটা বলি, সেটা হচ্ছে যে ধরেন গ্রামাঞ্চলের দিকে যে হচ্ছে থানা লেভেলে থাকে, সেখানে বড় বড় যে প্ল্যাটফর্মগুলো আছে কোচিং সেন্টারগুলো, কারোই ব্রাঞ্চ নেই। সো ব্রাঞ্চগুলো জেলা শহরে।
সো সে যদি প্রতিদিন মডেল টেস্ট দেওয়ার জন্য জেলা শহরে যায়, যাইতে আসতে তার 2 থেকে 3-4 ঘন্টা সময় চলে যাবে। 3-4 ঘন্টা সময় অনেক, এটা এক্সট্রা সময় চলে যাচ্ছে ওর সারাদিনে। পাশাপাশি এখন রোজার মাস, সামনে রোজার আরো 25 দিন বাকি, রোজার মাসে এমনি সময় কম পাওয়া যায়, তারপর এটা করে যদি আরো সময় নষ্ট হয়ে যায়, তারপর নতুন চ্যাপ্টার পড়ার সময়টা পাবে না। সো আমি বলবো যাদের বাসার থেকে ওই কোচিং সেন্টারের ডিস্টেন্স, তুমি যেটার মধ্যে পরীক্ষা দাও, এসিএক্সে দাও, উদ্বাসে দাও, যে কোনো প্ল্যাটফর্মে দাও, কোনো প্যারা নেই, বাট তোমার বাসা থেকে যদি ওই সেন্টারটার ডিস্টেন্স 30 মিনিটের কম হয়, তাহলে তুমি যে সেন্টারে পরীক্ষা দাও। আর যদি 30 মিনিটের বেশি হয়, তোমার যাইতে আসতে 30 মিনিটের বেশি সময় খরচ হয়ে যাচ্ছে, ইন দ্যাট কেস তুমি একটা কাজ করতে পারো, যারা হচ্ছে গ্রামে আছো বা উপজেলা লেভেলে আছো, তোমাদের এলাকায় অবশ্যই একজন সিনিয়র ভাইয়েরা আছে যারা হয়তো তোমার থেকে সিনিয়র বা ভালো কোথাও পড়ে বা তোমাদের এলাকার ভালো কোনো জায়গায় পড়ে। সো তাদের কাছে তোমার 3-4 জন ফ্রেন্ড নিয়ে যাও, অবশ্যই যারা জেলা শহরে আছো সবাই হয়তো ওই কলেজেই পড়াশোনা করছো ওইটার আশেপাশে, সো ওইখানে তোমার কয়েকজন বন্ধু আছে, ওই বন্ধু নিয়ে ওইখানের কোনো একজন স্যারের সাথে তুমি জাস্ট কথা বলো যে স্যার আমরা হচ্ছে শুধু পরীক্ষা দিব, আপনার এইখানে এসে বইসা আপনি শুধু আমাদের প্রশ্ন দিবেন, পরীক্ষাটা দিবেন, খাতাটা দেখে দিবেন। সো এইরকমভাবে একজন টিচারের সাথে তোমরা কথা বলে ওইখানে এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো, এটা তোমার জন্য আরো বেশি ভালো হবে। সো সময়টা বাঁচবে আমার মনে হয়। তার মানে হচ্ছে কি যে এক্সাম অ্যান্ড ফিডব্যাক লুপ, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, যে তুমি কার কাছ থেকে ফিডব্যাকটা আবার নিচ্ছ আর কি, এটাও। অ্যান্ড এখান তো যদি না হয় তখন তুমি অনলাইনে আসো, অনলাইনে আসলে খুবই এটাও ভালো, হ্যাঁ, বাট মাথায় রাখবা তুমি হাতে লেখার যে জায়গাটা এটাকে তুমি কিন্তু ফোকাসে রাখতেছো আর কি। খুবই ভালো হয়েছে, এই পয়েন্টে আমরা 2টা প্যারালাল থট পাইছি। সো প্যারালাল থটে কিন্তু দরকার ছিল আর কি। আমি ওই পয়েন্টটা খুব মিস করে গেছি, যাদের কাছে ওই অ্যাক্সেসটা আসলে নেই, যাদের লম্বা একটা সময় চলে যাচ্ছে আর কি, এরকমটা এটা। আচ্ছা, আরেকটা জিনিস বলতেছে যে সিকিউ আর এমসিকিউ এর প্রিপারেশন কি আসলে আলাদা কিনা আর কি। আমার মনে হয় এটা তো আলাদা না, একটা টপিকের মধ্যে থেকে সিকিউ প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন আসে, বাট এমসিকিউর ক্ষেত্রে যেটা হয় যে খুবই শর্ট টাইমের মধ্যে তোমাকে ডিসিশন নিয়ে অ্যান্সার করতে হয় আর কি। আর তার মধ্যেও 4টা অপশন থাকে, সেখান থেকে তোমার একটা দাগাইতে হবে, এটা তুলনামূলক সহজ। বাট সিকিউ এর ক্ষেত্রে তোমাকে লিখতে হবে নিজের মাথার থেকে, তো এই জায়গায় লেখার ওরিয়েন্টেশনটা আবার একটু সুন্দর হইতে হয় আর কি এটাতে। তো লেখার ওরিয়েন্টেশন সুন্দর হওয়া নিয়ে আমার একটা ব্যাপার আছে, সবসময়ের জন্য মনে হয় এটা, তুমি যদি জিনিসটা ভালো করে বুঝে থাকো তোমার লেখার ওরিয়েন্টেশন সুন্দর হবেই, বাট তুমি যদি না বুঝে থাকো তো লেখার ওরিয়েন্টেশন এলোমেলো হবেই, এই জিনিসটা হবে আর কি এটা। আর ভাই এমসিকিউর ক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাড করবো, এমসিকিউর ক্ষেত্রে একটু স্মার্টনেসটা জরুরি। কারণ কি, ধরো তোমাকে আমি বললাম যে একটা মহাকর্ষের ফর্মুলা আছে যে G(m1m2/r²), সো ভর দ্বিগুণ করলে ব্যাসার্ধ 4 গুণ করলে কত হবে। এটা কিন্তু অনেকটা ওয়েতে করা যায়। অনেকে হয়তো কি করবে, এটাকে অনুপাত দিবে যে f2/f1 = m2/m1, m2/m1 তারপর হচ্ছে r1/r2² ওখানে মান বসায় তারপর করবে। এটা করলে সময় বেশি লাগবে তোমার জন্য। বাট অন্য একটা ভাবে তুমি যদি m এর জায়গায় জাস্ট 2m বসায় দাও আর এর জায়গায় জাস্ট 2r বসায় দাও, তাতে ফর্মুলার মধ্যে তোমার কিন্তু মানটা বের হয়ে চলে আসছে যে কত গুণ হয়ে যাবে। সো এইরকম কিছু টেকনিক তোমার এমসিকিউ এর ক্ষেত্রে ফলো করা দরকার। অ্যান্ড বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে আমি মনে করি যে হাতে সলভ থেকে মাথায় সলভটা বেশি ইম্পর্টেন্ট, যে তুমি মাথায় চিন্তা করতেছো। অ্যান্ড চেষ্টা করবা এটা যে তোমাদের একটা স্টাডি গ্রুপ, ক্লোজ ফ্রেন্ড সার্কেল একটা স্টাডি গ্রুপ রাখতে, ওখানে যেই এমসিকিউটা পারে না তারা বলবা একটা ছবি তুলে পাঠিয়ে দিবি। সো তুমি যদি পারো তুমি কি করবা, ফোন স্ক্রল করতেছো, মেসেঞ্জার একটা মেসেজ আসলো, মেসেজটা ওপেন করে মাথায় দেখো মনে মনে সলভ করতে পারো কিনা, কোনো ক্যালকুলেটর কোনো পেন টাচ ছাড়া। যদি তুমি সলভ করে ফেলতে পারো তার মানে ওটা পরীক্ষা হলো, তুমি পারবা, জীবনে ওটা ভুল করবা না তুমি এমসিকিউটা। সো এই চেষ্টাটা করো যে যখনই সামনে কোনো একটা প্রশ্ন পড়ে, ফেসবুকে এখন সবাই পোস্ট করে, বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মে সবাই পোস্ট করে যে এই প্রশ্নের উত্তর কি, এটা উত্তর কি। তুমি প্রশ্নের উত্তর তোমার করা লাগবে না, তুমি জাস্ট প্রশ্নটা দেখে মাথার মধ্যে অ্যাপ্রোচটা ক্যালকুলেট করো, আচ্ছা এটার মানটা এখানে বসবে, এটার মানটা এখানে বসবে, উত্তর পেয়ে যাবো। সো তাহলে তোমার স্পিডটা বাড়বে। না, এটা ট্রু। এই জিনিসটা মানে আমার একটা জিনিস কথা মনে পড়ে গেল, আমি যখন কলেজে একদম ফার্স্ট ইয়ারে আর কি 2015 সালে, তো তখন আমাদের কলেজ থেকে একজন ভাইয়া হচ্ছে বুয়েটে চান্স পেয়েছে। তো তখন আমাদের ইংরেজি শিক্ষক যিনি ছিলেন উনি বলতেছে যে ওই ভাইয়ের একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল এটা, যে ও হচ্ছে ম্যাথে জাস্ট কয়েকটা লাইনে অ্যান্সার করে ফেলতে পারতো, বাট আমরা করলে দেখা যায় যে হয়তো 7 থেকে 8 লাইন লাগতেছে, বাট ভাইয়া করলে হয়তো 2 থেকে 3 লাইন লাগতো আর কি। কারণ ভাইয়া মাথার মধ্যে কয়েক লাইন করে ফেলতে পারতো। তো এই যে মাথার মধ্যে কয়েক লাইন করতে পারার যে একটা অভ্যাস, এই অভ্যাসটাই কিন্তু তোমার আসলে অনেক কাজে দিবে আর কি। তো তার মানে কিন্তু তুমি এখানে শর্টকাটে অ্যান্সার করতেছো না, তুমি কিন্তু মানে পুরো একদম 9 থেকে 10টা লাইনের ব্যাপারটাকে তুমি 3 থেকে 4টা লাইনে নিয়ে আসছো, অর্থাৎ তুমি কিন্তু তোমার মাসেল মেমোরিকে অন্যভাবে ট্রেন করে ফেলছো আর কি। সো এটা কিন্তু অন্যরকম একটা স্মার্টনেসের জায়গা থেকে নিয়ে আসে আর কি। সো এটা চেষ্টা করো, এটা অনেক বেশি ভালো হবে আর কি। আমার এটা বলতেছে এরকম যে দিনে একসাথে কয়টা সাবজেক্ট পড়বো আর কি এটা। সো তুমি কীভাবে পড়তা? আমি ভাইয়া বারবার ওই একইটা একটা চলে আসতেছে যে
আমি হচ্ছে যেটা করতাম সেটা হচ্ছে লিস্টটা বানাইতাম, তারপর টার্গেটটা সেট করে প্রায়োরিটি সেট করে এভাবে আমি ডেইলি টাস্ক সিলেক্ট করে সেই টাস্কটা কমপ্লিট করার চেষ্টা করতাম। সো এটা চাইলে ফলো করতে পারো, ইফেক্টিভ। অ্যান্ড রাতের বেলা যখন তুমি একটা ঠিক চিহ্ন দিবা বা তোমার পার্সেন্টেজটা বাড়বে, তখন তোমার কাছে অনেক বেশি ভালো লাগে যে না, আজকে আমার এতটুকু টার্গেট ছিল, এতটুকু টার্গেট ফুলফিল হয়েছে। সো খুবই স্যাটিসফ্যাকশন আসে নিজের মধ্যে, কনফিডেন্স আসে। সো এই জিনিসটা অনেক বেশি তোমাকেই প্রফুল্ল রাখবে আর কি সবসময়। আচ্ছা, আরেকটা জিনিস ধরো যে আমি যে কোনো একটা টপিকে দুর্বল, হ্যাঁ, আমার যে প্রিপারেশন ভালো নাই, এটা আমি কেমনি বুঝবো? এক্সাম দেওয়ার মাধ্যমে। এক্সাম না দিলে তো সে বুঝবে না সে ওই টপিকটার মধ্যে দুর্বল কিনা। আচ্ছা, তাহলে তুমি যদি রেগুলার এক্সাম দাও তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবো। অনেকে আবার দেখাচ্ছে রেগুলার আবার এক্সাম দেয় না। ধরো সে একটা অনলাইন কোর্সেই ভর্তি আছে, বাট থাকার পর সে রেগুলার এক্সাম দিচ্ছে না, এবং অফলাইনেও সেম কাহিনীটাই হয়। না, রেগুলার এক্সাম একটু দেওয়া উচিত, তুমি একটু এক্সাম দেওয়ার চেষ্টা করো। পাশাপাশি হচ্ছে ধরো আমাদের টেস্ট পেপারগুলোতে অনেক ইয়া থাকে, মডেল টেস্ট থাকে। সো সেগুলো একটু ম্যানুয়ালি আনসার করার চেষ্টা করো, তাইলে বুঝবা যে কোন টপিকটার মধ্যে তোমার ভুল হচ্ছে সবচেয়ে বেশি। অ্যান্ড কলমে দাগায় দাগায় পরীক্ষা দেওয়ার না আলাদা একটা তোমার আছে, মজা আছে। পাশাপাশি হচ্ছে ওই ফিলটা আসে যে তুমি না পরীক্ষা দিচ্ছ। আচ্ছা, তেমন প্রশ্ন তেমন খুঁজে পাচ্ছি না, সবগুলো প্রশ্ন তো মনে হয়ে গেছে আর কি। হ্যাঁ, লাস্ট আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে ওর এই মুহূর্তে এসি 26 ব্যাচ এই মুহূর্তে যে যতদিন বাকি আছে, 85 দিন বা যে কোনো একটা দিন বাকি আছে, এই মুহূর্ত থেকে সে কিভাবে প্রিপারেশনটা নিলে সে পুরো একটা ভালো রেজাল্ট করতে পারবে, এবং হচ্ছে পুরো জার্নি জুড়ে তার একটা আত্মবিশ্বাস বজায় থাকবে, তার কনফিডেন্সটা নিজের মধ্যে থাকবে। আচ্ছা, এই মুহূর্তে ওর মাথার মধ্যে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে এসএসসি পরীক্ষায় ভালো করা, আরেকটা হচ্ছে এডমিশনের মধ্যে ভালো করা আর কি। এডমিশনের প্রশ্নটাকে আমি কিন্তু প্যারালাল প্রশ্ন হইলেও এটাকে বাদ দিতে পারি না, এটা কিন্তু মাথার মধ্যে আসবেই। সো আমি দুইটাকে চিন্তা করে যদি কথাটা বলি, তাহলে ও কী করতে পারে? এক নম্বর কথা হচ্ছে যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে ও একটা ওই চেকলিস্টগুলো বানাবে, এই টপিকগুলো আমার পড়তে হবে, এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো আমাকে পড়তে হবে আর কি। তো পড়ার সময় ও টপিকগুলোর মধ্যে ওর ভালো পরিমাণে দক্ষতা আছে কি নাই এটা সে চেক করবে। চেক করার পরে সেই প্রশ্নগুলো, সেই টপিকগুলোর থেকে যদি প্রশ্ন যেগুলো আছে টেস্ট পেপারের মধ্য থেকে, সেইটাতে নিজেকে একটু দক্ষ করে তুলবে। তারপরে কাজটা কি, তুমি তোমার নিকটস্থ যে কোনো জায়গায় অফলাইনে যেখানে পরীক্ষা দেওয়ার সুযোগটা আছে তুমি সেখানে যাবা। যদি তুমি সেখানে না পাও, আমরা যেটা নিয়ে ডিসকাস করছি, তুমি ওইরকম একটা অপরচুনিটি ক্রিয়েট করে তুমি সেখানে গিয়ে পরীক্ষা দিলা। পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি নিজের যোগ্যতা বা নিজের দুর্বলতা যেগুলো আছে তুমি একটু সুন্দরভাবে যাচাই করতে পারবা। যাচাই করে তোমার শেষ। এবার আসতেছে কি, এই টপিকগুলোর থেকে যদি আমাদের এডমিশনের প্রশ্ন যদি হয়, তাহলে আমি এটা পারবো কি পারবো না আর কি। তুমি খেয়াল করে দেখো, যেহেতু তুমি সবগুলো টপিক আসলে এই লাস্ট মুহূর্তে পড়তেছো না, তুমি জাস্ট কয়েকটা রিপ্রেজেন্টেটিভ টপিক পড়তেছো একটা চ্যাপ্টার থেকে, তাহলে ওই টপিকগুলোর মধ্যে তোমার যদি মাস্টারি মানে হয়ে যায়, তুমি যদি দক্ষতা তোমার যদি ভালোভাবে চলে আসে যে এই টপিক থেকে যেভাবেই প্রশ্ন দিক না কেন আমি পারবো, তাহলে তুমি মাথায় রাখো তোমার ওই প্যারালাল যে প্রশ্নটা ছিল যে আমি আমার এডমিশনে ভালো করতে পারবো কি না, তোমার কিন্তু এটার জন্য সুন্দর একটা প্রিপারেশন কিন্তু হয়ে গেল আর কি। আর লাস্ট একটা কথা বলবো, এমসিকিউ এর ক্ষেত্রে আমরা একটা কথা বললাম যে একটা তোমাকে আবার স্মার্ট হইতে হবে, মাথার মধ্যে কিছু লাইন করে ফেলতে পারতে হবে আর কি এটাতে। এই জিনিসটা তোমার যখন এবার এইচএসসি পরীক্ষাতে তোমার সাপোর্ট দিবে, পাশাপাশি সেম জিনিসটা তোমার এডমিশনের দৌড়ে তোমাকে আগায় রাখবে আর কি। সো এক কথা যদি বলি, আমরা যতগুলো আলোচনা আজকে করে ফেলছি, এই আলোচনাগুলোকে তুমি একটু মাথার মধ্যে ভেবে সুন্দরভাবে 1, 2, 3 তোমার উপরে ভিত্তি করে আলাদা আলাদা হবে, তো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে আজকে থেকে কাজ শুরু করো। সময় ম্যানেজ করা তেমন কিছু নাই, টাস্কটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে শেখো, তাহলে তুমি দেখবা ভালো করতে পারবে আর কি। সো এই তো, সো আশা করি 26 ব্যাচ তোমাদের সবগুলো প্রশ্নেরই মোটামুটি যেগুলো মাথায় তোমাদের আসা উচিত সেগুলোর উত্তর পেয়ে গেছো। অ্যান্ড আশা করি এটা কাজে লাগাতে পারলে সামনে একটা ভালো রেজাল্ট করতে পারবা। অ্যান্ড তোমাদের এই রিলেটেড যে কোনো প্রশ্ন যদি থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড এইবার স্পেশালি 26 ব্যাচের জন্য আমার নাইমুর ভাই এবং রিফাত ভাইয়ের স্পেশাল ইঞ্জিনিয়ারিং ব্যাচ পাচ্ছ, সেখানে অলরেডি 72 জনের উপর ভর্তি হয়ে গেছে লঞ্চিং লাইভের আগেই। সো এটার মধ্যে যুক্ত হয়ে যেতে পারো ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যা যা দরকার, ফিজিক্সে আমি, কেমিস্ট্রিতে নাইমুর ভাই এবং ম্যাথে তোমাদের সবার প্রিয় রিফাত ভাইয়া, বগুড়ার একদম যার ক্লাস না করলে আসলে ম্যাথ পছন্দ করে না স্টুডেন্টরা, সো তাকে তোমরা অনলাইনে পাচ্ছ। এটা আসলে অনেকদিন যাবতীয় স্টুডেন্টদের ড্রিম ছিল ওই ম্যাথের রিফাত ভাইয়াকে পাওয়া। সো একটা বড় ডিসকাউন্ট থাকবে এবার ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমাদের। সো ভিডিওর কমেন্টে সেটারও লিঙ্ক দেওয়া থাকবে, যুক্ত হয়ে যেতে পারো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমি ওর সাথে এটার সাথে আবার একটু অ্যাড করি, শুধু কথা বলতে চাইলে কথা বলতে ইচ্ছা করে তো। তো ব্যাপারটা হচ্ছে আর কি, তোমার এই মুহূর্তে তুমি দেখবা সবগুলো জায়গায়, শুধুমাত্র আমাদের এখানে ব্যাপারটা এমন টাইপের না, সব জায়গার মধ্যেই এই এডমিশনের জন্য আসলে অপরচুনিটি আসলে ওপেন আছে আর কি। এখন এখানে থাকলে যেটা হয় যে এই মুহূর্তে কিছু ডিসকাউন্ট থাকে, সেই ডিসকাউন্টে তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগটা পাচ্ছ আর কি। যেমন আমাদের কাছে তো বর্তমানে এটা আছে, অন্যান্য জায়গায়ও সেমভাবেই আছে। তুমি একটা না একটা ডিসিশন এখন নিয়ে ফেলিও, কারণ তোমাকে কিন্তু এসএসসির পরে যাওয়াই লাগবে, কোথাও না কোথাও যাইতেই হবে আর কি। আর টিচারের জায়গা থেকে যদি বলি, যেমন ধরো যে ইমনের পড়াশোনার জায়গাটা আমার খুব ভালো লাগে পার্সোনালি যদি আমি বলি, কারণ ও যেভাবে সুন্দরভাবে ফিজিক্সটাকে পড়ায় অ্যান্ড এডমিশনের জন্য যেভাবে ট্যাকটিক্স সহকারে পড়ায়,
এটা কিন্তু তোমার অনেক কাজে লাগবে আর কি। আবার ম্যাথের ক্ষেত্রে যেটা বললো যে রিফাত ভাইয়ের কথা, তো রিফাত ভাইয়ের কন্টেন্ট আসলে তোমরা যারা দেখছো, তোমার ইউটিউবে দেখবে ভাইয়ের কিছু ক্লাস দেওয়া আছে, ভাই অনেক আস্তে 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 পড়ান। সো ম্যাথের মানুষদের পড়ানো আসলে যদি আস্তে আস্তে হয়, এটা আসলে অন্য লেভেলে ভালো দিকে চলে যায়। সো আমরা এই জিনিসগুলোকে ফোকাসে রাখছি যে তোমাদের আসলে এডমিশনে কোন জিনিসগুলো দরকার, যে জিনিসগুলোর মধ্যে দিয়ে তুমি যদি যাইতে পারো তাহলে তোমার যে প্রিপারেশনটা আছে এই প্রিপারেশনের মাধ্যমে তুমি তোমার এক্সপেক্টেড জায়গায় পৌঁছাতে পারবে আর কি। সো আমরা ওইভাবে চিন্তা করে এই ব্যাচটাকে আসলে তৈরি করছি। সো আশা করতেছি এইটা এমন একটা ফানেল হবে যে ফানেলে জাস্ট তুমি যদি আসতে পারো অ্যান্ড তোমাকে একজন ফিউচার ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করার জন্য যতটুকু এলিমেন্ট দরকার সবগুলো এলিমেন্ট নিয়ে আমাদের এই ব্যাচটার থেকে আমরা তৈরি থাকবো আর কি। আমি একটা ছোট্ট ইনফরমেশন দিই, নাইমুর ভাই কিন্তু উদ্ভাসের তুকুর হয়েছে ক্লাস নিত। সো ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছো, সো ইনশাল্লাহ খুব সুন্দর করে নাইমুর ভাই থেকে কেমিস্ট্রিটা কমপ্লিট করিয়ে নিতে পারবো আমাদের এই ব্যাচটাতে। সো কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, যুক্ত হয়ে যাও আর ডিসিশন নিয়ে নিও যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা নাকি ভার্সিটি নাকি মেডিকেল, সে অনুযায়ী কোথাও যুক্ত হয়ে যাও। অ্যান্ড এই তো 26 ব্যাচে তোমাদের যাবতীয় কিছু যা যা দরকার কমেন্টে জানে। আর ওয়ান শট কিন্তু আসতেছে, নাইমুর ভাইয়ের কেমিস্ট্রি, আমার ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের ওয়ান শট আসবে আমার চ্যানেলে, নাইমুর ভাইয়ের চ্যানেলে কেমিস্ট্রির প্রত্যেকটা ওয়ান শট আসবে এবং প্যারালালি দুইটা চ্যানেলেই তোমরা দুইটা কন্টেন্টই পেয়ে যাবে। সো এই তো, ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।